আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আরও একটি ক্লাস নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব বিবিএ প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বিষয়ের একটি টপিক নিয়ে। আর টপিকটির নাম হচ্ছে লেজার। লেজার মানে হচ্ছে খতিয়ান। সো আমরা আজকে এই খতিয়ানের বেসিক আলোচনা করব। সো আলোচনার পূর্বে বলে নিতে চাই, আমরা আমাদের এই চ্যানেলে বিবিএ এবং এমবিএ এর সকল বর্ষের সকল বিষয়ের উপর ভিডিও দিচ্ছি। সো ভিডিওগুলো দেখতে থাকুন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সো আজকে আমরা আলোচনা করব লেজার নিয়ে। লেজার হচ্ছে কি? খতিয়ান। আচ্ছা, খতিয়ান মানেটা কি আমাদেরকে একটু বুঝতে হবে। আমরা যখন জাবেদা করি তখন জাবেদার মধ্যে একটা ডেবিট পক্ষ থাকে, একটা ক্রেডিট পক্ষ থাকে। তার মানে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট পক্ষে যে হিসাবগুলো থাকে সেই হিসাবগুলার প্রত্যেকটা হিসাবের নামেই একটা আলাদা কি খুলতে হয়? অ্যাকাউন্ট খুলতে হয়। কি খুলতে হয়? অ্যাকাউন্ট। কেমন? যেমন ধরেন আমরা একটা জাবেদা লিখলাম নগদান ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর ধরে নিলাম মূলধন হিসাব ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। ফাইন। সো এই যে নগদান হিসাবকে ডেবিট লিখলাম এবং মূলধন হিসাবকে ক্রেডিট লিখলাম, এমন অনেকগুলো জাবেদাই আমরা করব, বা প্রতিষ্ঠানে এমন অনেক বা অসংখ্য লেনদেন হয় যেগুলোর নাকি আমরা কি করি? জাবেদা দেই। সো জাবেদার প্রত্যেকটা দফার নামে আলাদা আলাদা একটা কি করতে হয়? হিসাব খুলতে হয়। মানে হচ্ছে শুধু তো এই জাবেদার মধ্যেই নগদ নাই, নিচে আরও অসংখ্য জাবেদার মধ্যে এই নগদটা থাকতে পারে। এর মানে হচ্ছে নগদের কত টাকা ডেবিটে আছে এবং কত টাকা ক্রেডিটে আছে, সেই টাকাগুলা দিয়ে একটা আমরা হিসাব তৈরি করব। এই নগদের নামে আলাদাভাবে একটা হিসাব তৈরি করব। সো ওই হিসাবটাকেই আমরা এখানে কি বলবো? খতিয়ান বলবো। সো আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব বিষয়টা আরও ক্লিয়ার হবে। সো এই লেজার বা খতিয়ান আমরা দুইটি পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে ট্রেডিশনাল মেথড, যেটাকে আমরা টি অ্যাকাউন্টও বলি। আরেকটা হচ্ছে মডার্ন মেথড, এটাকে আরও একটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে চলমান জ্যার পদ্ধতি। আচ্ছা, এই ট্রেডিশনাল মেথড বা টি অ্যাকাউন্ট, এটাকে টি অ্যাকাউন্ট কেন বলা হয়? এটাকে একটু খেয়াল করে দেখেন। আমরা যদি এই টি অ্যাকাউন্ট বা ট্রেডিশনাল যে অ্যাকাউন্ট বা মেথড আছে সেই মেথডে যদি আমরা ছকটা দেখি, আমরা কিন্তু এখানে দুইটা পদ্ধতির কথা বলছি এবং দুইটা পদ্ধতির যে ছক আছে সেই ছকটা আমরা নিচে দেখতে পাচ্ছি। সো আমরা প্রথমে আলোচনা করছি কোনটা নিয়ে? টি ছক নিয়ে বা টি অ্যাকাউন্ট নিয়ে। সো আমরা এখানে টি অ্যাকাউন্টে কি দেখতে পাচ্ছি? একটা ডেবিট পাশ এবং একটা ক্রেডিট পাশ। সো এই ডেবিট এবং ক্রেডিট পাশে আমাদের মোট 4টা করে ঘর থাকে। আমরা যদি এই ছকটাকে দুইটা ভাগ করি তাহলে এই যে দাগটা, এই দাগটা হচ্ছে আমাদের দুইটা ভাগ। আমরা যদি ডেবিট পাশে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ডেট আছে, এক্সপ্লেনেশন বা এই জায়গায় আমরা ডিটেলসও লিখতে পারি, তারপরে রেফারেন্স আছে এবং টাকা আছে। মোট 4টা ঘর। ডেবিট পাশে মোট 4টা ঘর, ক্রেডিট পাশে একইভাবে 4টা ঘর হবে। ডেট, এক্সপ্লেনেশন, এই এক্সপ্লেনেশনের জায়গায় আবারও বলছি কি দেওয়া যাবে? ডিটেলস দেওয়া যাবে, রেফারেন্স এবং হচ্ছে টাকা। সো এখন খেয়াল করেন যে উপরের দাগটাকে যদি আমরা রাখি আর এই মাঝখানের দাগটাকে যদি রাখি আর বাকিগুলো যদি মুছে দেই তাহলে কিন্তু এটা টি শেপ হয়ে যায়। ঠিক আছে? ইংরেজি বর্ণমালায় যে টি আছে সেই টি শেপ কিন্তু হয়ে যাচ্ছে। আমরা যখন খতিয়ান করব তখন শর্টকাটে করার জন্য আমরা পুরো ঘরটা না এঁকে আমরা কি করতে পারি? জাস্ট উপরে একটা দাগ এবং মাঝ বরাবর একটা যদি দাগ দেই, দাগ দিয়ে আমরা এভাবেই সাধারণত খতিয়ানটা করতে পারি। এজন্য এটাকে টি চক বলা হয়। অথবা আরও একটা কথা বলা যায়, ট্রেডিশনালের সংক্ষিপ্ত রূপ হচ্ছে কি? টি, এটাও বলা যায়। যাই হোক, সো এই হচ্ছে আমাদের টি অ্যাকাউন্ট। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, আর সেটা হচ্ছে এই টি অ্যাকাউন্ট বা ট্রেডিশনাল মেথডে অথবা এই ছকের মধ্যে আমাদেরকে সর্বশেষে যে ক্যালকুলেশন আমরা করব সেখানে আমাদের সিডি অথবা বিডি বের হবে। কি বের হবে? সিডি অথবা বিডি। এখন সিডি কোন পাশে এবং বিডি কোন পাশে বসবে সেটা ডিপেন্ড করে কোন পাশে টাকা বেশি কোন পাশে টাকা কম, সেই অনুযায়ী। সো আমরা যখন অঙ্কে যাব তখন আমরা সেখানে বুঝতে পারবো যে বিডি এবং সিডি কোনটা কোন পাশে বসে। কখনো কখনো বিডি এই পাশে, সিডি ওই পাশে, কখনো কখনো আবার বিডি এই পাশে, সিডি ওই পাশে চলে যাবে। ঠিক আছে? সো এটা যখন আমরা অঙ্ক করব তখন অঙ্কের মধ্যে এটার ব্যাখ্যা আমরা জেনে নেব। ফাইন। সো আমাদের এখানে ট্রেডিশনাল যে মেথড আছে অর্থাৎ যে ছক আছে সেই ছক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। এই টি ছকের দুইটা পাশ থাকবে, একটা হচ্ছে ডেবিট পাশ, একটা হচ্ছে ক্রেডিট পাশ। ডেবিট পাশেও 4টা থাকবে
ঘর এবং ক্রেডিট পাশেও 4টা থাকবে ঘর। এবং এই টি ছকের মধ্যে আমাদের বিডি এবং সিডি বের হবে, এটা যেন মাথায় থাকে। ফাইন। এখন আমরা আলোচনা করব মডার্ন যে মেথড আছে, অথবা যেটাকে আমরা বাংলায় আরও একটা নামে রাখতে পারি, সেটা হচ্ছে চলমান জ্যার পদ্ধতি। ঠিক আছে, এখন যদি আমরা এই মডার্ন মেথড বা চলমান জ্যার পদ্ধতির ছকের দিকে তাকাই, তাহলে আমরা দেখব একটা ডেটের ঘর, একটা এক্সপ্লেনেশন বা ডিটেলসের ঘর, একটা হচ্ছে রেফারেন্সের ঘর। ফাইন। একটা হচ্ছে ডেবিটের ঘর, একটা হচ্ছে ক্রেডিটের ঘর, এবং একটা জ্যার উদ্বৃত্ত বা ব্যালেন্সের একটা ঘর হয়। ব্যালেন্সের বাংলা হচ্ছে জ্যার অথবা উদ্বৃত্ত। এখন এই ব্যালেন্সের ঘরে কখনো কখনো আবার 2টা ঘর হবে। ঠিক আছে, আচ্ছা এটা বলছি আমি 2টা ঘর কিভাবে হবে। এটা আবার 2টা পদ্ধতি, একটা হচ্ছে ইউকে পদ্ধতি, একটা হচ্ছে ইউএস পদ্ধতি। আচ্ছা, সো ইউকে পদ্ধতিতে ব্যালেন্সের ঘরে 2টা ঘর থাকে। ব্যালেন্সের ঘরে কিভাবে 2টা ঘর থাকে, এই 2টা ব্যালেন্সের ঘরে একটা হবে ডেবিট, আরেকটা হবে কি ক্রেডিট। ফাইন। আবার এটা হচ্ছে ইউকে বা ব্রিটিশ পদ্ধতিতে। ইউএস বা আমেরিকান পদ্ধতিতে ব্যালেন্সের ঘর কয়টা হয়, একটাই হয়, এই জন্য আমরা এখানে একটা ঘর দিয়েছি, এটা যেন মাথায় থাকে। সো আপনি যেভাবেই করেন না কেন কোনো সমস্যা নেই। সো আমরা এখানে তাহলে কয়টা ঘর পাচ্ছি, ডেট, এক্সপ্লেনেশন, রেফারেন্স 3টা, ডেবিট ক্রেডিট 5টা। ব্যালেন্সের যদি 2টা হয় তাহলে হবে কয়টা, 7টা। আর যদি ব্যালেন্স একটা হয়, একটা ঘর হয়, তাহলে হবে 6টা। ফাইন। আর এই মডার্ন মেথডের মধ্যে আপনার টি ছকে যেমন বিডি এবং সিডি বের হয়, এখানে কিন্তু বিডি সিডি লিখতে হয় না। লাস্টের যেই টাকাটা থাকে সেটা ডেবিট হোক আর ক্রেডিট হোক, সেটাই হবে উক্ত হিসাবের ব্যালেন্স। ঠিক আছে, এখন প্রশ্ন হতে পারে যে আমি টি অ্যাকাউন্টে লেজার বা খতিয়ান করব, নাকি আমি মডার্ন মেথডে লেজার বা খতিয়ান করব। এই প্রশ্নের উত্তর হচ্ছে, যদি প্রশ্নপত্রে কোনো মেথডের কথা উল্লেখ থাকে যে টি ছক অথবা মডার্ন মেথডে লেজারগুলো করতে হবে, তখন অবশ্যই সেই নিয়ম বা সেই ছক ব্যবহার করেই করতে হবে। তবে যদি প্রশ্নে নির্দিষ্ট করে কোনো কিছু উল্লেখ করা না থাকে, তখন আমরা টি ছক অথবা মডার্ন মেথড, যেটাই আমাদের ভালো লাগে সেটা দিয়েই আমরা এই লেজারগুলো করতে পারবো, আরও একটা বিষয় বলে রাখছি, এখানে যখন আমরা লেজার করব তখন কিন্তু কি বলছিলাম, প্রত্যেকটা হিসাবের জন্য আলাদা আলাদা এরকম একটা ঘর হবে বা হিসাব হবে। নগদের জন্য একটা হবে, মূলধনের জন্য একটা হবে, এরকম করে যতগুলো জাবেদায় যতগুলো দফা থাকবে, যতগুলো হিসাব থাকবে, প্রত্যেকটা হিসাবের জন্যই এরকম আলাদা আলাদা লেজার বা হিসাব আমাদেরকে তৈরি করতে হবে। সো এই গেল আমাদের লেজার কি এবং লেজার কয়টা ছকের মধ্যে করা যাবে, কয়টা পদ্ধতিতে করা যাবে সেটা নিয়ে আলোচনা করলাম। এখন প্রশ্ন আসতে পারে লেজার করার নিয়মটা কি। যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি, তারা যেন সহজেই বুঝতে পারে, সেই জন্য আমরা এই লেজারের এই ক্লাসটি নিচ্ছি। কারণ কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা আসছে তারা আসলে লেজার সম্পর্কে পারে, বা লেজার সম্পর্কে তাদেরকে আর এত কিছু বলারও নাই। সো আজকে বেসিক্যালি এই ক্লাসটা হচ্ছে এমন স্টুডেন্টদের জন্য যারা আসলে খতিয়ানটা হয়তো কখনো করে নাই, বা কম বুঝে, অথবা অন্য কোনো গ্রুপ থেকে আসছে, তাদের জন্যই। সো আমরা এখন দেখব যে লেজারটা করার নিয়ম কি। ঠিক আছে, কিভাবে লেজারটা করব, আমরা একটু নিচের দিকে যদি যাই তাহলে আমরা দেখব এখানে 2টা নিয়ম লেখা আছে, খেয়াল করে দেখেন। বলা হয়েছে লেজার করার জন্য 2টি নিয়ম মনে রাখতে হবে। প্রথম নিয়ম হচ্ছে, যার হিসেব করব তার নাম এক্সপ্লেনেশন ঘরে লেখা যাবে না। এখানে খেয়াল করে দেখেন, আমরা যদি একটু উপরে যাই, এই যে দেখেন আমরা বলছিলাম যে জাবেদায় নগদান হিসাব ডেবিট আছে, মূলধন হিসাব কি আছে, ক্রেডিট আছে। সো আমরা এখানে ধরে নিলাম এইখানে যে ঘরটা করলাম এটা কার জন্য করলাম, ধরে নিলাম এটা করলাম আমরা নগদ বা ক্যাশের জন্য। কার জন্য, নগদ বা ক্যাশের জন্য। সো এখানে প্রথম রুলে বলা হয়েছে, এই যে ক্যাশের জন্য যে তুমি লেজার করছো, তুমি সেই ক্যাশের নামটা এই এক্সপ্লেনেশনের যে ঘর আছে এই ঘরের ভিতরে লিখতে পারবা না, এই ঘরটার মধ্যে লেখা যাবে না, সেটা ডেবিট হোক অথবা ক্রেডিট হোক। অথবা তুমি যদি এই যে মডার্ন মেথডে যাও, তখন সেখানেও তুমি এই এক্সপ্লেনেশনের ঘরে ক্যাশ লিখতে পারবা না, তুমি এই ঘরে করো আর এই ঘরেই করো, ক্যাশের নাম কিন্তু উপরে লিখেছ,
যেহেতু এটা ক্যাশের হিসাব, ক্যাশের নামটা উপরে থাকবে, কিন্তু এক্সপ্লেনেশনের ঘরে ক্যাশ লেখা যাবে না। তাহলে সোজা কথা হচ্ছে যার হিসাব করব তার নামটা এক্সপ্লেনেশনের ঘরে লেখা যাবে না। ফাইন। তারপরে কি বলছে? বলছে যে বিপরীত নাম লিখতে হবে। কি নাম লিখতে হবে? বিপরীত নাম। এখন প্রশ্ন হচ্ছে বিপরীত নাম কোনটা? এখানে আমরা দেখতে পাচ্ছি নগদের সাথে, নগদ কোথায় ছিল? নগদ ছিল ডেবিট পাশে। তার বিপরীতে কে ছিল? মূলধন ছিল। এর মানে হচ্ছে মূলধনটাই আমরা এই এক্সপ্লেনেশনের ঘরে লিখতে পারবো নগদ না লিখে। যেহেতু বিপরীত বলছে, নগদ ডেবিট আর তার বিপরীত কোনটা? অবশ্যই ক্রেডিট। সো ক্রেডিট পাশে যে নামটা আছে সেটা আমরা কি করব? লিখব। ফাইন। এবার আরও একটু কথা আছে, সেটা হচ্ছে এবং যার হিসেব করব সে যে পাশে থাকবে সে পাশেই টাকার অঙ্ক লিখতে হবে। ফাইন। কি বলছে? যার হিসাব করব সে জাবেদায় যেই পাশে ছিল, অর্থাৎ ডেবিটে থাকলে ডেবিটে, ক্রেডিটে থাকলে ক্রেডিটে। আমি আরও ক্লিয়ার করে বলে দিচ্ছি। এখানে খেয়াল করলে দেখব আমরা নগদটা কোথায় আছে? ডেবিটে আছে। তাহলে আমরা কি করব? ডেবিট পাশে কলম নিয়ে এসে দাঁড়িয়ে থাকবো। ঠিক আছে? ডেবিট পাশে কেন দাঁড়াবো একটু বলছি আমি। ধরেন এখানের এই জাবেদার প্রত্যেকটার ব্যালেন্সই ছিল 5,000 টাকা করে। ডেবিট সরি, প্রত্যেকটার ব্যালেন্সই ছিল, ধরে নেই এখানে এই জাবেদাটার প্রত্যেকটা হিসাবেরই ব্যালেন্স ছিল কত টাকা করে? 5,000। নগদান ডেবিট 5,000, মূলধন ক্রেডিট কত? 5,000। এখন যখন নগদের খতিয়ান আমরা করছি তখন আমরা কার নাম লিখতে পারবো না? নগদের নাম লিখতে পারবো না। কার নাম লিখবো? মূলধন হিসাবের নাম লিখবো বা মূলধনের নাম লিখবো। কার মধ্যে? এক্সপ্লেনেশনের মধ্যে। এখন এক্সপ্লেনেশন তো দুই পাশে আছে, কোন পাশে লিখবো? একটু আগে বলাই হয়েছে, নগদ নগদ অর্থাৎ যার খতিয়ান করব সে যে পাশে আছে, দেখেন তো কোন পাশে আছে? ডেবিট পাশে আছে। এজন্য মূলধন হিসাবটা আমরা আইনা কোথায় লিখব? মূলধন মানে হচ্ছে ক্যাপিটাল। মূলধনটা আইনা কোথায় লিখবো আমরা? ডেবিট পাশে লিখবো আমরা। ঠিক আছে? ক্যাপিটাল। এখন যেহেতু নগদ ডেবিটে আছে তাই আমরা ডেবিটে আইনা কার নাম লিখলাম? বিপরীত নাম, মূলধনের নাম লিখলাম। এবং টাকাটাও কোন পাশে লিখবো আমরা? আমরা ডেবিট পাশেই লিখবো। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করেই আমরা ডেবিট ক্রেডিট করে অঙ্ক করব। সো এই হচ্ছে খতিয়ান করার দুইটা নিয়ম। প্রথম নিয়ম হচ্ছে যার হিসাব করব তার নাম এক্সপ্লেনেশনে না লিখে তার বিপরীতে যে নাম থাকবে সেই নাম লিখতে হবে। সাথে সাথে যার হিসেব করব সে যে পাশে থাকবে সে পাশেই টাকার অঙ্ক লিখতে হবে। সো এই হচ্ছে আমাদের আজকের লেজার টপিকের আলোচনা, বেসিক আলোচনা। সো আশা করি যারা নতুন অথবা যারা খতিয়ান সম্পর্কে আগে কখনো পড়াশোনা করে নাই বা তাদের জন্য আজকের এই ক্লাসটি অনেক হেল্প করবে। এবং যারা আজকের এই ক্লাসের কথাগুলো বুঝতে পারবে তারা পরবর্তীতে সহজেই লেজার করতে পারবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমরা আপনাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, বোঝানোর চেষ্টা করব। এবং যখন আমাদের এই ক্লাসগুলো করবেন চেষ্টা করবেন কোনো একটা টপিকের সবগুলো ভিডিও একসাথে দেখে ফেলার জন্য, তখন আপনাদের জন্য বিষয়গুলো সহজ হয়ে যাবে। হ্যাঁ, সো অবশ্যই খতিয়ানের যে পরের ক্লাসগুলো আছে সেগুলো দেখে নেবেন। সো আজ এই পর্যন্তই। আগামী কোনো ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।